আমি একটু জনাব মোহাম্মদ লোকমান হোসেনের কাছে একটু যেতে চাই যে বিশ্বে এসির বা এয়ার কন্ডিশনের একটা বড় সম্ভাবনা আছে এবং এটার ইন্ডাস্ট্রিটাও বেশ বড়, স্পেশালি যখন এটা দুবাই বা একটা মধ্যপ্রাচ্যের দেশগুলো যেখানে গরম বেশি সেখানে সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু বাংলাদেশে এয়ার কন্ডিশনার শিল্পের সম্ভাবনা ঠিক কতটুকু? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আপনার অ্যান্সারটা দিয়ে নিচ্ছি যে গ্লোবাল মার্কেটটা কত। তো গ্লোবাল মার্কেট আমরা যেটা দেখছি যে শুধু আমেরিকা গ্লোবালি প্রায় $22 বিলিয়ন এই শুধু এয়ার কন্ডিশনিং প্রোডাক্ট ইম্পোর্ট করে শুধু ইউএসএ। আর এটা হচ্ছে যে যদি আমরা টোটাল লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ধরি, এটার মার্কেট হচ্ছে $7 ট্রিলিয়ন। তো এর মধ্যে ইলেকট্রনিক্সের মধ্যে অর্থাৎ হচ্ছে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, এই দুইটা প্রোডাক্ট আছে হচ্ছে মোর দ্যান $1 ট্রিলিয়ন গ্লোবালি। এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি আবার গ্লোবাল যে টপ প্লেয়ার যারা আছে, বিশেষ করে আপনার জাপান এই ক্ষেত্রে টপ প্লেয়ার, রিসেন্টলি চায়না আবার একটু ফ্রন্টে চলে আসছে। যেমন আমরা জানি যে ডাইকিন, এটা ওয়ার্ল্ডে নাম্বার 1, ওর টার্নওভার এখনও প্রায় $70 বিলিয়ন, মানে এটা হচ্ছে গ্রুপ টার্নওভার। এরপরে সেকেন্ড পজিশনে আছে হচ্ছে অক্স, গ্রি, এদেরও টার্নওভার এখন $50 বিলিয়ন প্লাস, মানে গ্রুপ টার্নওভার। তো আমাদের দেশে যেটা হয়েছে যে আমরা তো মাত্র জাস্ট 10-15 বছর আগে প্রোডাকশনে আসছি। লুৎফর ভাই অলরেডি বলেছেন যে ওয়ালটনের মাধ্যমে বাংলাদেশি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ফার্স্ট যাত্রা শুরু হয় এবং এসি, এবং বাংলাদেশে প্রথম এসি আমি রপ্তানি করি 2011 সালে, এবং এটা বাংলাদেশে একটা গ্রেট মাইলস্টোন ছিল। আর এরপরে আমি যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে যে বিশেষ করে কিছু কিছু এরিয়া আছে যেখানে এয়ার কন্ডিশনিং ছাড়া আপনি কল্পনাও করতে পারেন না, বিশেষ করে মিডল ইস্ট বা সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়া কিন্তু আপনার খুবই সেন্সিটিভ এরিয়া। যেমন আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা জানি যে এপ্রিল এবং মে মাস, এই 2 মাস ইন্ডিয়া, বাংলাদেশ বা এই রিজিয়নে আমাদের টেম্পারেচার 55 থেকে 58 পর্যন্ত আসতেছে। বিশেষ করে ইন্ডিয়ার দিল্লি, মুম্বাই বা মহারাষ্ট্র এই জোনে আপনার 58 ডিগ্রি পর্যন্ত গত 2 বছর আগে হয়েছিল, অর্থাৎ 2023-এ। তো 58 যদি নর্মাল টেম্পারেচার হয়, এটার ফিলিং টেম্পারেচার আরও 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যায়। তো ওই বছর আমাদের বাংলাদেশের টেম্পারেচার ছিল হচ্ছে 47-48 পর্যন্ত, যেটার ফিলিং টেম্পারেচার কিন্তু 50 ক্রস করেছিল, 50 প্লাস। আবার যদি আমি এপ্রিল মের পরে আবার জুলাই সেপ্টেম্বর সেশনটা দেখি, এই সময় হচ্ছে মিডল ইস্টে 65 অ্যান্ড অ্যাবভ টেম্পারেচার আমরা ফেস করেছি। যেমন আমি নিজে 2017 সালে আমি দুবাইতে ছিলাম, তো ওই সময় দেখেছি যে দুবাই, কুয়েত, বাহরাইন ওভারঅল টেম্পারেচার হচ্ছে যে অ্যাভারেজ 50 প্লাস, এবং কুয়েতে ওই সময় 65 ডিগ্রি টেম্পারেচার আমি নিজে ফেস করেছি। এরপরে 2023-24-এর আরেকটা যদি আমরা অবজারভেশন দেখি যে অক্টোবর নভেম্বরে স্পেন, পর্তুগাল এই জোনটাতে, ইউরোপের এই জোনে 55 ডিগ্রি প্লাস টেম্পারেচার আসতেছে। অর্থাৎ এই যে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ এপ্রিল থেকে যে হিট ওয়েভটা শুরু হয়েছে, এটা অক্টোবর নভেম্বরে গিয়ে শেষ হচ্ছে। আবার গত বছর লস অ্যাঞ্জেলসে, ইউএসএ লস অ্যাঞ্জেলসে যে দাবানলটা হলো, সেখানকার টেম্পারেচার যদি আমরা খেয়াল করি, সেটাও কিন্তু মোর দ্যান 60 ডিগ্রি অ্যান্ড অ্যাবভ ছিল। অর্থাৎ এই যে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ টেম্পারেচার আজকে এখান থেকে আরেক জায়গায় যাচ্ছে। এবং দেখবেন যে আমরা ইতিহাস যদি ভালো করে ঘাঁটি, যে একসময় রাশিয়াতে অনেক বেশি বরফ পড়তো, এখন কিন্তু রাশিয়াতে ওই যে ভূমিটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? সেখানে কিছু কিছু জায়গায় হিটওয়েভের জন্য আপনার ওই বরফ কমে যাচ্ছে, অর্থাৎ সেখানে আবার ফার্টাইল ল্যান্ড বা ল্যান্ড ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, ল্যান্ড ডেভেলপ হচ্ছে। তো যে জিনিস হচ্ছে যে সারা ওয়ার্ল্ডের, অর্থাৎ আপনি নিজের কমফোর্টটার কথা চিন্তা করেন যে এই যে সাপোজ আজকে মার্চের 25 তারিখ, এপ্রিলের ফার্স্ট উইক থেকে বাংলাদেশে কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার হয়ে যাবে 36 অ্যান্ড অ্যাবভ। অর্থাৎ এই 30 তারিখ থেকে, অর্থাৎ আগামী 4 দিন বা 5 দিন পর থেকে আমাদের টেম্পারেচার 33 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এপ্রিলের 8 তারিখের মধ্যে এটা 36 অ্যান্ড অ্যাবভ হয়ে যাবে, এবং আপ টু 40। এবং এটা হচ্ছে যে মে মাসের 16 তারিখ পর্যন্ত এই টেম্পারেচার আপনার অটোমেটিক্যালি 43 অ্যান্ড অ্যাবভ থাকবে, মানে কখনো উঠবে কখনো নামবে। তো এই দেশে আগে তো আমরা হচ্ছে যে এসি মানে মনে করতাম যে এটা আমাদের বিলাসিতা, কিন্তু এসি কিন্তু আসলে বিলাসিতা না। আপনি যদি নিজে কমফোর্ট না হন, আপনি কিভাবে কাজ করবেন? এই টেম্পারেচারে কিন্তু একটা সুস্থ মানুষের বেঁচে থাকা কিন্তু অসম্ভব। যে আপনাকে যদি একটা 45-48 ডিগ্রি টেম্পারেচারের পাশে আপনি কতক্ষণ থাকতে পারবেন? দেখবেন অনেক সময় আপনি ঘুমাতে পারছেন না, ছটফট করছেন। অর্থাৎ আপনার লাইফে কিন্তু ঘুমটা ইম্পর্টেন্ট। একটা সুস্থ মানুষ যদি টানা 3 দিন বা 4 দিন ঘুম না পারে,
মানে বা এমনও রিপোর্ট আসছে যে 7 দিন ঠিক মতো ঘুম না পেলে সে মারা পর্যন্ত যেতে পারে, তাই না? অর্থাৎ তার ব্রেন কিন্তু হ্যামারেজ হচ্ছে, তার ব্রেন কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের সেফটিটা খুব ইম্পর্টেন্ট। এই এসি কিন্তু ইটস নট এ লাক্সারিয়াস গুডস। এসি হচ্ছে আমাদের একটা কমফোর্ট, এবং আমরা যে কাজ করছি কিছু কিছু ইন্ডাস্ট্রিতে দেখেন, এই যে আমাদের বাংলাদেশের মেজর একটা এক্সপোর্ট গার্মেন্টস, এই গার্মেন্টসের যে ওয়ার্কাররা দেখবেন যে এই আমাদের প্রায় $40 বিলিয়ন আমরা শুধু গার্মেন্টস এক্সপোর্ট করি। আমাদের সেখানে টোটাল আসলে প্রশ্ন ছিল যে বাংলাদেশে এই এসি ইন্ডাস্ট্রির সম্ভাবনা কতটুকু ছিল? আমি সেটাই বলছি যে দেখেন যে আমাদের বাংলাদেশের এসির যদি আমি টোটাল ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করি, যে চায়নাতে প্রতি 8 জনে 1 জন লোক এসি ব্যবহার করে, মানে অ্যাভারেজ, এটা ক্যালকুলেশন আমাদের রিসার্চে বলেছে। সেখানে বাংলাদেশে এখনো আছে 62+। অর্থাৎ আমি যদি চায়নার যে লাস্ট 20 বছরের যে ইকোনমিক্যাল গ্রোথ, অর্থাৎ চায়না 2000 সালে তাদের জিডিপি ছিল $1.32 ট্রিলিয়ন, এখন তাদের জিডিপি হয়েছে $19 ট্রিলিয়ন। অর্থাৎ যে গ্রোথ, বাংলাদেশেও কিন্তু গ্রোথ আসবে। অর্থাৎ এই যে বাংলাদেশের যে একটা ডিমান্ড কন্টিনিউয়াস বাড়তেছে, অর্থাৎ আমি যদি আমাদের একটা পাস্ট থিওরি দেখি যে 2010-11 সালে বাংলাদেশের টোটাল এসি ইম্পোর্ট হইতো 1 লাখ ইউনিট, বর্তমানে সেটার এসির ইউনিট আসছে 8 লাখ ইউনিট প্লাস। সবচেয়ে বড় কথা, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম কিন্তু আমাদের বেড়ে গেছে, অর্থাৎ ভিআরএফ, চিলার, এগুলো কিন্তু অতটা বেশি ছিল না। এই যে হাই রাইজ বিল্ডিং হচ্ছে, হাই রাইজ বিল্ডিংয়েও কিন্তু আমার এসির ডিমান্ড বেড়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে ওভারঅল ডিমান্ড খুব দ্রুত বাড়ছে, এবং এভারেজ হচ্ছে আমরা যেটা ক্যালকুলেশন করি 20% একটা অ্যানুয়াল গ্রোথ আমাদের থাকবে। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো।